হ্যালো বন্ধুরা, আমার বাংলায় টিউশন চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আজকে আমার ভিডিওটি আমার মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য। তো আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রিপশন একদমই ফ্রি, তাই নিশ্চিন্তে তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো শুরু করা যাক মূল ভিডিওটি। আজকে আমি হিস্ট্রির সম্পর্কে আলোচনা করব। এর আগে কিন্তু আমি আমার ভিডিওতে আমার চ্যানেলের ভিডিওতে আমি কিন্তু ইতিহাসের মাধ্যমিক ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা আমার ওই ভিডিওটি দেখোনি তাদের অনুরোধ রইল যে আমার চ্যানেলে অবশ্যই করে এই ভিডিওটি তোমরা দেখে নাও। এছাড়াও যদি তোমাদের এই ভিডিওটি খুঁজতে অসুবিধা হয়, সেই জন্য আমি আমার এই ভিডিওর শেষে ওই সাজেশন ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, যাতে তোমরা তাড়াতাড়ি খুঁজে পাও। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, তোমাদের সকলের ইতিহাস নিয়ে একটা ভয় থাকে যে ইতিহাস খুবই কঠিন সাবজেক্ট, এটাতে কীভাবে নাম্বার পাওয়া যায় না, লিখলেও নাম্বার পাওয়া যায় না। এই কথাটা একদমই ভুল এবং তোমাদের এই চিন্তাটা একদমই ভুল। তার কারণ ইতিহাসও অনায়াসে কিন্তু তোমরা 100 পেয়ে যেতে পারো। শুধু কিছু টিপস আছে, সেইগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করব। কি সেগুলো সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হবে যে ইতিহাস ব্যাপারটাকে কিন্তু একটু বুঝতে হবে তোমাদের। প্রথমে আমরা নাম্বার সিস্টেমটাকে বুঝে নিই। দেখো, ইতিহাসে কিন্তু তোমরা সকলেই জানো যে এখানে 100 নম্বরের পরীক্ষা হয়। এর মধ্যে 90 নম্বর কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা থাকবে এবং 10 নম্বর প্রজেক্ট ভিত্তিক থাকবে। এবার ইতিহাস পরীক্ষার উত্তর দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যেমন ঠিকমতো প্রশ্নটাকে বুঝতে হবে এবং মাথা ঠান্ডা করে ব্যাপারটাকে বুঝে নিয়ে তারপরে কিন্তু গুছিয়ে উত্তর লিখতে হবে, তবেই কিন্তু তোমরা ভালো নাম্বার পেতে পারবে। এছাড়া আর কোনো চিন্তার বিষয়ই নেই যে এটা স্কোরিং নয়, এই বিষয়ে কিছুই ব্যাপার নেই। ইতিহাসের মধ্যে একটু শুধু গুছিয়ে এবং বুঝে নিয়ে লেখার মধ্যেই জিনিসটা আছে। তো প্রথমে কি করবে তোমরা, যে জিনিসটা টিপস দেব সেটা হচ্ছে, প্রথমে প্রশ্নপত্র যখন তোমরা পাবে, প্রশ্নপত্রটা হাতে পেয়ে কী করবে, প্রশ্নপত্রটা হাতে পাওয়ার পর 15 মিনিট সময় থাকে পড়ার জন্য। তো সেই সময়টাকে তোমরা ব্যবহার করবে ভালো করে। আগে ভালো করে প্রশ্ন পড়ে নেবে, প্রশ্ন খুঁটিয়ে পড়বে, প্রশ্নের মধ্যে উত্তর থাকে, সেই উত্তর সাজিয়ে নিয়ে খাতায় ভালো করে লিখতে হবে তোমাদেরকে। কিন্তু এই এই জিনিসটা কিন্তু তোমাদের খুবই মাথা ঠান্ডা রেখে করতে হবে। কোনো টেনশন বা কোনো হঠকারিতা করে কোয়েশ্চেন পেপার পড়লে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো অ্যাট ফার্স্ট তোমাদের প্রশ্নপত্র হাতে পেয়ে 15 মিনিট মাথা ঠান্ডা করে প্রশ্নটাকে খুঁটিয়ে পড়ে নিয়ে ওখান থেকে উত্তর খুঁজে নিয়ে ভেবে নিয়ে তারপরে তোমরা খাতায় সেটা লিখবে। নেক্সট যেটা করবে, পরীক্ষার খাতায় অবশ্যই করে কি করবে, তোমরা 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বরের প্রশ্ন আসে যেগুলো, সেগুলো পর পর সিরিয়াল অনুযায়ী গুছিয়ে সেগুলোর উত্তর দিয়ে দেবে। মানে ব্যাপারটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বরের প্রশ্ন আসে, তো এইগুলো তোমরা 1 নম্বরের প্রশ্ন লিখলে, তারপর 2 নম্বরের, তারপর 4 নম্বরের, তারপর 8, এরকম সিরিয়াল ওয়াইজ প্রশ্ন অনুযায়ী সিরিয়াল ওয়াইজ গুছিয়ে তোমরা উত্তর দেবে। এবার একটি বিভাগ ধরলে সেটারই যে কটা প্রশ্ন আছে পরপর কিন্তু সেটা লিখে ফেলবে। ক্রমাঙ্ক মেনে উত্তর লিখতে হবে। লিখলে কী হবে, খাতা দেখা এবং নম্বর দেওয়ার ক্ষেত্রে যারা খাতা দেখবে তোমার, তাদের সুবিধা হবে। তাহলে এতটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে তোমরা আগে কোয়েশ্চেন পেপার দেখবে, দেখে ঠান্ডা মাথায় 15 মিনিট কোয়েশ্চেন পেপারটাকে ভালো করে পড়ে নিয়ে উত্তরটাকে ভেবে নিয়ে তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবার খাতার লেখার ক্ষেত্রে কি করবে, তোমরা কিন্তু পরপর সিরিয়াল ওয়াইজ লিখবে এবং ধরো যে বিভাগটাই ধরবে সেই বিভাগটারই সমস্ত কোয়েশ্চেন করে নেওয়ার চেষ্টা করবে। নেক্সট বলবো সেটা হচ্ছে এমসিকিউ উত্তর ক্ষেত্রে কি করবে। 20টা এমসিকিউ থাকে, এটা তোমরা সবাই জানো। এবার একটি প্রশ্নের সঙ্গে 4টি করে অপশান থাকে এমসিকিউয়ে, এটাও জানো আশা করি। এক্ষেত্রে শুধুমাত্র কিন্তু প্রশ্নের নম্বর ঠিক মতো লিখে তার পাশে শুধুমাত্র ঠিক উত্তরটা লিখে দিতে হবে। গোটা প্রশ্ন বা অপশান লেখার কোনো প্রয়োজন নেই।
তো এতটুকু বোঝা গেলে এমসিকিউ কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমরা কি করবে এ ব্যাপারটা ভালো করে দেখে নাও। নেক্সট যেটা করবে, এসএকিউ টাইপের যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো কি করবে, সেই শর্ট অ্যান্সার টাইপ যে কোয়েশ্চেনগুলো আছে এক লাইনের উত্তর লিখতে হবে। এক্ষেত্রে কী করতে হবে, কিন্তু ভালো করে ওই সিরিয়াল ওয়াইজ সংখ্যা লিখে তার উত্তর লিখতে হবে। মানে প্রতিটা ভালো করে কোয়েশ্চেনের নাম্বার এবং উত্তর নাম্বারিং করে, ঠিকঠাক নাম্বারিং করে কিন্তু উত্তরগুলো লিখবে এবং এক লাইনের উত্তর লিখতে হবে। যেরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে তোমাকে সেরকমই করতে হবে। নেক্সট এবার বলবো যে তোমরা উত্তরটাকে মনে রাখবে কী করে। উত্তরটাকে মনে রাখার জন্য বলবো, টেক্সট বইয়ের যে হিস্ট্রি তোমাদের যে 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 পড়ো আর কি, সেই বইয়ের প্রতিটা লাইন, মানে যে টেক্সট বই আছে তার প্রতিটা লাইন পড়ে পড়ে সেখান থেকে প্রশ্ন তৈরি করতে হবে এবং তার নিচে নিজেকে উত্তর লিখে রাখতে হবে। টেক্সট বই পড়ে যে প্রতিটা লাইন আছে সেই লাইন থেকে একটা করে প্রশ্ন নিজের মনে মনে ভাববে, সে মনে মনে ভেবে সে প্রশ্নের নিজেকেও করবে এবং উত্তরগুলো নিজে লিখে রাখবে। এবং প্রতিটা চ্যাপ্টার ধরে এরকম যদি তোমরা করো তাহলে প্রতিটা চ্যাপ্টারই তোমাদের নখদর্পণ হয়ে যাবে, প্রতিটা চ্যাপ্টারই তোমাদের পুরো মনে থাকবে এবং ভালোভাবে মনে থাকবে। এবার কি প্রশ্ন আসতে পারে তারও তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। ছোট ছোট প্রশ্নের উত্তর জুড়লেই কিন্তু বড় প্রশ্ন হয়ে যায়। তো এইভাবে ছোট ছোট প্রশ্ন থেকে তোমরা বড় বড় প্রশ্ন করে নিতে পারবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে পরীক্ষার হলে তোমরা কি করবে, কিভাবে প্রশ্নটাকে দেখবে, কিভাবে প্রশ্নের উত্তর কিভাবে লিখবে বোঝা গেল। এবং কিভাবে তোমরা পরীক্ষা যাওয়ার আগে যে মনে রাখবে উত্তর কিভাবে মনে রাখবে সেটাও বলে দিলাম। যে টেক্সট বইটাকে ভালো করে পড়ে নিয়ে তার লাইন বাই লাইন প্রতিটা কোয়েশ্চেন কি হয় সেটা মনে মনে ভেবে নিয়ে সে তার নিচে উত্তরও লিখে রাখলে, এরকম চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা লাইনের প্রশ্ন করবে, উত্তর ভাববে এবং এরকম ছোট ছোট প্রশ্ন যোগ করে বড় বড় প্রশ্নের উত্তর হয়ে যাবে তোমাদের। এরপরে ছোট থেকে বড় প্রশ্ন সব ধরনের এইভাবে করলে তোমাদের সব ধরনের প্রশ্নই তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। এবারে 8টা চ্যাপ্টারের মধ্যে প্রথম 5টা চ্যাপ্টার পড়ার উৎসাহ থাকে পড়ুয়াদের, কিন্তু পরের চ্যাপ্টারগুলোর আর কোনো উৎসাহ থাকে না, সেখান থেকে বাছাই করেও পড়া যাবে না। টেস্ট পেপারগুলো ভালো করে অনুসরণ করতে হবে। তোমাদের একটা সম্ভাবনা আছে যে সাজেশান করে পড়া, যে সব পড়বো না, কয়েকটা পড়বো। তাহলে সেক্ষেত্রে তো তোমাদের টেস্ট পেপারটাকে ভালো করে ফলো করতে হবে। নেক্সট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এটা তোমরা জানো যে এটা খুবই হিস্ট্রি মানে খুবই লেখার বিষয় থাকে। তো এই জিনিসটাকে করতে গেলে তোমাদের টাইম ম্যানেজমেন্টটাকে ভালো করে বুঝতে হবে। ইতিহাসের ক্ষেত্রে ঠিক সময়ে সব প্রশ্নের উত্তর গুছিয়ে তোমাকে লিখতেই হবে। তুমি যদি গুছিয়ে উত্তর লিখতে না পারো, প্রতিটা টপিক যদি আলোচনা করে গুছিয়ে লিখতে না পারো, তাহলে কিন্তু তোমার স্কোরিং করা খুব সোজা হবে না, তুমি ভালো নাম্বার পাবে না। তো এক্ষেত্রে কি বলবো, 2 ঘন্টা 50 মিনিটে শেষ করতে হবে তোমাকে পরীক্ষা। বাকি যে 10 মিনিট থাকবে সেই 10 মিনিটের পরীক্ষার খাতা তোমাকে রিভিশন করতে হবে। মানে দেখতে হবে তুমি এখানে কোথাও ভুল করেছো কি না, বা কোনো কিছু মিস করে গেছো কি না, বা কিছু মানে ঠিকঠাকভাবে সমস্ত খাতাটাকে খুঁটিয়ে দেখতে হবে তোমাকে 10 মিনিটে। কিন্তু এটা তুমি যদি মনে করো আমি পরীক্ষা হলে গিয়েই করে দেব, এটা কিন্তু সম্ভব নয়। এটার জন্য তোমাকে আগে থাকতে প্র্যাকটিস করতে হবে। তো কিভাবে করতে হবে, তোমাকে কিন্তু আশা করি তোমার রিভিশন করছো যখন, একটা করে টেস্ট দিচ্ছ বাড়িতে, পরীক্ষা নিচ্ছ তুমি নিজে নিজে, সেক্ষেত্রে তোমাকে ওই যে প্র্যাকটিসটা করে নিতে হবে যে আমাকে 2 ঘন্টা 50 মিনিটের মধ্যেই সমস্ত কোয়েশ্চেন কভার করে নিয়ে 10 মিনিট আমার বাকি রাখতে হবে পরীক্ষার খাতাটাকে খুঁটিয়ে দেখার জন্য। তো পরপর এটা করতে গেলে তোমাকে পরপর 7টি পেপার প্র্যাকটিস, টেস্ট পেপার থেকে 7টা পেজ 7টা প্র্যাকটিস করলে তোমরা এই জিনিসটাকে সহজে আয়ত্ত করতে পারবে। তার জন্য তোমাদের অবশ্যই করে টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে এবং টাইম ধরে। তো এটা গেল টাইম ম্যানেজমেন্টের ব্যাপার। এবার পরীক্ষার সময় কি বিষয় খেয়াল রাখবে সেই সম্পর্কে আমি আলোচনা করব।
পরীক্ষার প্রথম যে বিষয়টি তোমাকে খেয়াল রাখতে হবে যে পরীক্ষার খাতায় যত্ন করে তোমার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাডমিট কার্ডের নাম্বার খুব ভালো করে কিন্তু খেয়াল করে লিখতে হবে। এখানে কিন্তু তড়িঘড়ি করলে হবে না, ভুল হয়ে গেলে কিন্তু তোমার খাতা বাতিল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তোমাকে কিন্তু খুব যত্ন সহকারে, খুব কেয়ারফুলি তোমার নাম, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। এবার একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যত তুমি লুজ শিট নেবে তাতে কিন্তু তুমি নাম্বারিং করবে। যেমন ধরো তুমি একটা লুজ শিট নিলে, তার উপরে 1 নম্বর দিলে, নেক্সট যে লুজ শিট নিলে তার উপরে তুমি 2 দিলে, এইভাবে তুমি নাম্বারিং করবে, যাতে শেষে যখন তুমি খাতাটাকে স্টিচ করবে তখন তোমার খাতা মানে খুব সহজেই, খুব কম সময়ের মধ্যে ঠিকঠাকভাবে স্টিচ করতে পারবে, ওগুলো দেখে কোনটার পরে কোনটা। এবার ঠিক মতো পাতা সাজানো না হলে কিন্তু তোমরা খুবই বিপদে পড়বে। কারণ যদি পরীক্ষক যিনি খাতা দেখছেন তিনি যদি দেখেন যে কোনো কিছু সিরিয়ালি নেই, তাহলে তোমার কিন্তু একটা বাজে ইমেজ তৈরি হবে এবং তুমি স্কোরিং করা অসম্ভব হয়ে পড়বে। তো নেক্সট যে জিনিসটা দেখব যে হ্যাঁ, অবশ্যই করে কিন্তু প্রতিটা পাতার মার্জিন টানতে হবে যাতে পাশে নম্বর দেওয়ার জায়গা থাকে। এভাবে টেনো না যে একদমই পাশে কোনো থাকবে না, জায়গা থাকবে না। তো তোমাদের 4 ধারে তোমরা যেটা করবে, 4 ধারে খুব সুন্দর করে একটু বর্ডার দিয়ে দেবে, মার্জিন দিয়ে দেবে, যাতে খাতাটাকে দেখতে খুব সুন্দর হয়। এবং অবশ্যই করে কিন্তু হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ হাতের লেখার উপর কিন্তু নম্বর পাওয়া নির্ভর করে। তোমার যদি হাতের লেখাই ভালো না হয়, তাহলে পরীক্ষকের আর খাতা দেখার এনার্জিও থাকবে না, আর তোমাকে নাম্বার দেওয়ারও তাদের ইচ্ছা থাকবে না। তো তোমাদের কিন্তু হাতের লেখা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, খাতাটাকে নিট অ্যান্ড ক্লিন যেন থাকে, কোনো রকম কাটাকুটি বা কোনো রকম বাজেভাবে না থাকে। তো নেক্সট যেটা দেখব যে পরীক্ষকরা একটি বাক্য পড়লেই বুঝতে পারেন সেটা পড়ুয়ার লেখা নাকি বইয়ের লেখা। পড়ুয়ারা নিজের লেখা নম্বর বেশি, অবশ্যই করে যদি তুমি নিজে বানিয়ে লেখো তাহলে সেটাতে তো নম্বর স্কোরিং হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা খাতা দেখেন তারা কিন্তু বুঝে যান যে কোনটা বইয়ের ভাষা আর কোনটা নিজের তৈরি করা লেখা। তো এই বিষয়টা খেয়াল রাখবে। তোমরা যদি নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারো তাহলে একটু নাম্বারটা বেশি স্কোরিং হয়। নেক্সট আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিংয়ের ব্যাপারে। ম্যাপ পয়েন্টিংয়ে কিন্তু এই যে 2 নম্বরের প্রশ্ন দেখবে, উপবিভাগে দিয়ে মোট 16টি প্রশ্ন থাকে। প্রত্যেক বিভাগ থেকে একটি করে প্রশ্ন অবশ্যই লিখতে হবে। 4টি বিভাগ থেকে 4x4 মানে 16 পেলেও যদি ম্যাপ না করো তাহলে 1 নম্বর কেটে নেবে এবং 15 হয়ে যাবে সেক্ষেত্রে। এবং ম্যাপ যদি ভুলও হয় সেখানে কিন্তু 0 পেলেও ওই 16 নম্বরটাই পুরোটাই পাবে। তো ব্যাপারটা বোঝা গেল যে তোমাদের ম্যাপ পয়েন্টিংটা কিন্তু করতে হবে। বিষয়টা দেখলে যে তোমাদের মোদ্দা কথা হচ্ছে তোমাদের খাতাটাকে খুবই পরিষ্কার রাখতে হবে, নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, তবে তোমরা কিন্তু খাতাটা ভালোভাবে পরীক্ষকের কাছে উপস্থাপন করতে পারলেই তোমরা ভালো নাম্বার স্কোরিং করতে পারবে। এবং ঠিকঠাকভাবে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই লিখতে হবে। এবং যেটা বললাম এগুলো একটু কেয়ারফুলি দেখে নিও। এবার কিছু তোমাদের আগে আমি সাজেশন দিয়েছি, কিন্তু এর সঙ্গে কিছু ইম্পর্টেন্ট টপিক আমি বলে দেবো যেগুলো তোমাদের খুবই সুবিধা হবে। যেমন দেখো, 4 নম্বরের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এবছরে নারী শিক্ষার ক্ষেত্রে বা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা, সাঁওতাল বিদ্রোহ, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, নীল বিদ্রোহ, ফরাজি আন্দোলন, মহারানীর ঘোষণাপত্র, ভারত মাতার চিত্র, এগুলো ইম্পর্টেন্ট হলো। এছাড়া আছে আনন্দমঠ ও গোড়া, বিজ্ঞান গবেষণায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান। আমি কিন্তু এগুলো আগেও দিয়েছি, কিন্তু তবু তোমাদের সুবিধার জন্য আরেকটু ইম্পর্টেন্টগুলো দিয়ে দিলাম। বাংলায় ছাপাখানায় প্রতিষ্ঠা প্রসার, জাতীয় শিক্ষা, ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা, চম্পারণ ও কৈরার কৃষক আন্দোলন, ভারতের শ্রমিক আন্দোলনের গোড়াপতন, স্বাধীনতা আন্দোলনের মাতঙ্গিনী হাজরা, পুনা চুক্তি। এছাড়া হচ্ছে তোমার
গান্ধীজি আম্বেদকরের মধ্যে বিতর্কের অবসান, উদ্বাস্তু সমস্যা, হায়দ্রাবাদ রাজ্য কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হলো, রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়, মানবতাবাদ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এবার যেটা 8 নম্বরে বলবো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সমাজ সংস্কার আন্দোলনে নব্যবঙ্গ শ্রেণী, ডিরেজিওর ভূমিকা ও সীমাবদ্ধতা, নীলবিদ্রোহ, মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি, মহারানীর ঘোষণাপত্র, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, বাংলা ভাষার বিজ্ঞান চর্চায় উৎকর্ষতা, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা, তেভাগ আন্দোলনের কারণ ও বিস্তৃতি। তো আর এছাড়া তোমার ভারতীয় বাংলাদেশি কৃষক সমাজের উপর প্রভাব, স্বদেশী আন্দোলনে মহিলাদের প্রভাব, দেশীয় রাজ্য বলতে কী বোঝো, কোন পদ্ধতিতে ভারতের অন্তর্ভুক্ত দেশীয় রাজ্যগুলো। তো এই গেল আমাদের যে ইতিহাসে কিভাবে বেশি নাম্বার তোমরা স্কোরিং করবে বা 100তে 100 কী করে পাবে। আশা করি এতটুকু বোঝা গেল। এছাড়া যদি আরও কোনো ডাউট থাকে বা কিছু কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া কোনো অসুবিধা থাকলে, কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা থাকলে বা কোনো সমস্যা থাকলে অবশ্যই করে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের উত্তর অবশ্যই দেব। আজ এতটুকুই, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি চলে আসবো তোমাদের সুবিধার জন্য। বাই বাই।